আপনি যদি বিপ্লব বলতেন তাহলে কিন্তু বঙ্গভবনে গিয়ে আপনার শপথ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনি কেন বিপ্লব বলেন? যে বিতর্কটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হচ্ছে যে সংবিধান কি বাতিল হবে, না সংস্কার হবে, না পুনর্লিখন হবে, এই জায়গায় কিন্তু আমাদের মূল ফোকাসটা করতে হবে। আসলে একটা সংবিধান রচনা করার মূল দায়িত্বটা কার, এইটা আগে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। একটা কথা এখানে আমি আলোচনা শুনলাম যে জুলাইয়ের এই আন্দোলনের মাধ্যমে যে বিজয় আমাদের অর্জিত হয়েছে, এটা কি বিপ্লব, না আপনি সাংবিধানিক কাঠামোর মধ্যে এই আন্দোলনটা আপনি করেছেন? এইটা কি কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি বিপ্লব বলতেন তাহলে কিন্তু বঙ্গভবনে গিয়ে আপনার শপথ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনি কেন বিপ্লব বলেন? আপনি তো মেনে নিয়েছেন যে সাংবিধানিক কাঠামোর আলোকেই আপনি এই সরকারটা পরিচালনা করছেন। তাহলে আপনি বিপ্লব বলার সুযোগটা আপনার কোথায়? বিপ্লব, যারা বিপ্লব বলতে চান সেই বিপ্লব বলার সুযোগটা কোথায়? আপনি তো চপ্পু নিয়ে নানা বিতর্ক, যে শেখ হাসিনার ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি, তার আন্ডারে আপনি শপথ নিয়েছেন। তাহলে আপনি এখানে বিপ্লবী সরকার বলার কি কোনো সুযোগ আছে? এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে কিন্তু আলোচনা করতে হবে। আমরা বিপ্লবী অনেক কথা বলতে পারি, আমি যতটুকু আমার ধারণা জানি এখানে বিজ্ঞ লোকরা আছেন যে একটি সংবিধান রচনা করার মূল দায়িত্ব হলো জনগণের ভোটে নির্বাচিত সংসদে। তাহলে আপনি কিভাবে নতুন সংবিধান রচনা করবেন? কিভাবে সেটা বাস্তবায়ন করবেন? আজকে 1971 সালে যে কথা ব্যারিস্টার ফুয়াদ বলে গেছে যে স্বাধীনতার স্টার্টিং এ আমাদের এটি গলত ছিল, কারণ পাকিস্তানের কাঠামোর মধ্যে নির্বাচিত সরকার দ্বারা আমরা বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করেছি। এমন পরিস্থিতি ছিল যে সেই ব্যাপারে প্রশ্ন করার মতো কোনো লোক তখন হয়তো ছিল না। আজকে হয়তো আমরা উপলব্ধি করতে পারছি যে সেই প্রসেসটা, সেই সিস্টেমটা আমাদের সঠিক ছিল না। কিন্তু এই 53 বছর পরে কি আপনি একই কাজ করবেন? আমার মনে হয় এটা একটু নতুন ভাবে ভাবার সময় এসেছে। আমরা এই সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা বাইরে যাই নাই। হ্যাঁ, উচিত ছিল এইটাকে যদি আপনারা বিপ্লবী হিসেবে চিহ্নিত করতেন তাহলে শহীদ মিনারে দাঁড়িয়ে আপনারা শপথ নিতেন, অথবা সোহরাওয়ার্দীর লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে শপথ নিতেন। তাহলে আপনি সংবিধান নূতন ভাবে রচনা করার আপনার সুযোগ হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার দল মনে করে যে এখন সুযোগ আছে আমাদের রিফর্ম করা, সংস্কার করা। সেই সংস্কারের মাধ্যমে আপনি জনগণের ক্ষমতায়ন কিভাবে করবেন সেই জিনিসগুলি আপনি সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেন, তাহলে হয়তো আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারবো। আমরা জনগণের ক্ষমতায়ন বলেন, বাংলাদেশে অনেকগুলি কম্পোনেন্ট আছে জনগণের ক্ষমতায়, আপনি সবগুলো প্রয়োগ করতে পারেন? একটা মাত্র আমরা বাংলাদেশে করি, সেটা হলো ভোটের সময় ভোট দেই। শেখ হাসিনা তো সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সিস্টেম বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন তো সেই জনগণের যে মালিকানা ভোট দেওয়ার, সেটাও তো বাংলাদেশে আমাদের নেই। যার জন্য দেখবেন আমরা, বিশেষ করে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে এসেছি, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী দিনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে চাই। এবং আমি মনে হয় আন্দোলনগত দলগুলি যারা আছে তাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র সংস্কার, জামাত ইসলামের থেকে একটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব, বাম গণতান্ত্রিক শক্তি থেকে একটি রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যদি আপনারা এই সংবিধান সংস্কার করতে চান, অথবা এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটি সংবিধান কমিশন করেছেন, আমার মনে হয় দীর্ঘ সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলির সকল সংস্কার প্রস্তাব আমাদের টেবিলে কিন্তু আছে, সেইগুলিকে বিশ্লেষণ করে এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি চিন্তা করে, আমাদের সুশীল সমাজ অন্যান্য স্টেক হোল্ডাররা কি করে, এগুলির মধ্যে একটি সমন্বয় সাধন করে কিভাবে আপনার জনগণের ক্ষমতায়ন করবেন সেই জায়গায় আমাদের এগিয়ে যাওয়া উচিত। আর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের আর্টিকেল 7 কে যেভাবে উনি একটি দলীয় মোড়কে, পারিবারিক মোড়কে ব্যবহার করেছে, ওই জায়গাগুলি আমাদের সংস্কার করতে হবে। এই জায়গাগুলিকে আমার মনে অ্যাড্রেস করলে আগামী দিনে জনগণের ক্ষমতাকে আমরা নির্ধারণ করতে পারবো। এই বিপ্লব বলে সংবিধান পুনর্লিখন, তারপর বলা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। কিসের আমরা কি রিপাবলিকে নাই? বরং বাংলাদেশ আরো বেশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিপলস রিপাবলিক, আরো বেশি গণতান্ত্রিক। তাহলে আমরা কোন সংবিধান রচনা করতে আমরা চাই সেটা আপনারা স্পষ্ট, যারা বলেন স্পষ্ট ভাষায় বলেন যে এই কাঠামোর মধ্যে আমরা নতুন সংবিধান রচনা করতে চাই, এই আমাদের প্ল্যান, এই আমাদের পরিকল্পনা, এইটা আমরা চাই। আপনারা কিন্তু এখানে স্পষ্ট ভাষায় যে
আজকে যিনি কি রোড পভার্টি লিখেছেন ওখানে শেষে যদি আপনারা দেখেন এখানে কিন্তু বলেছে সংবিধান বাতিল করতে হবে, কিন্তু সেটা কিভাবে হবে সেই ব্যাপারে কিন্তু কোনো মতামত কারোই নাই। তো সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে বক্তব্য রাখবেন। আমার মনে হয় বাস্তবতার নিরিখে যাতে আগামী দিনে আমরা একটা গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ তৈরি করতে পারি সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই।